Hello everyone, welcome to Health Inside. আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক্স সার্জন ইন অ্যাপোলো ক্যান্সার সেন্টার কলকাতা। আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু খাদ্যনালীর ক্যান্সার, কী কারণে খাদ্যনালীর ক্যান্সার হয় এবং খাদ্যনালীর ক্যান্সারে মিনিমালি ইনভেসিভ অপারেশনের কী রোল। খাদ্যনালীর ক্যান্সার কী, খাদ্যনালীর ক্যান্সারে সাধারণত কী বোঝানো হয়। আমাদের শরীরে খাদ্যনালী ইসোফেগাস থেকে শুরু করে রেকটাম পর্যন্ত বিস্তৃত এবং তাতে যে কোনো জায়গায় যখন ক্যান্সার তৈরি হয় সেই ক্যান্সারকে আমরা খাদ্যনালীর ক্যান্সার বলি। এই ক্যান্সার যেখান থেকে তৈরি হয় সেরকম অনুযায়ী এটা ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে, স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, বা কখনো কখনো স্মল ইন্টেস্টাইনাল ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা সাধারণত সেই সমস্ত ক্যান্সারকে বোঝাই যেই ক্যান্সার লার্জ ইন্টেস্টাইন থেকে তৈরি হয়, মানে যেগুলো কোলন এবং রেকটাম থেকে তৈরি হয়। এই সমস্ত ক্যান্সার মিলিয়ে আমাদের খাদ্যনালীর ক্যান্সার। এছাড়া এমন কিছু ক্যান্সার আছে যেগুলো আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে তৈরি হয়, যেমন প্যানক্রিয়াসের ক্যান্সার, পিত্তথলির ক্যান্সার ইত্যাদি। কখন আমরা বুঝতে পারবো যে খাদ্যনালীর ক্যান্সার হয়েছে? সিমটমস অফ জিআই ক্যান্সার। তো সাধারণত যেই অর্গান থেকে ক্যান্সার তৈরি হয় ক্যান্সারের সিমটমস তার উপরে ডিপেন্ড করে। যেমন ইসোফেজিয়াল ক্যান্সারে ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্টরা এরকম কমপ্লেন্ট নিয়ে আসে যে খাওয়ার সময় অসুবিধা হয়, ঢোক গিলতে অসুবিধা হয়, বা অনেক সময় এরকম হয় যে পারসিস্টেন্ট একটা কাশি যেটা কমছে না, অনেকদিন থেকে কাশি থেকে যাচ্ছে। এইগুলো ইসোফেজিয়াল ক্যান্সারে দেখা যায়। সেরকম স্টমাক ক্যান্সারে সাধারণত পেশেন্টরা আমাদের কাছে আসে আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে, মানে একটা ভেগ পেটের ওপরের দিকে একটা পেন হচ্ছে, যে পেনটা কমে না, বা মানে খাওয়ার পরে খাবার হজম হচ্ছে না, এরম ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। বা অনেক সময় এরকম হয় যে অনেক দিন ধরে আপনার ব্লাড হয়তো কমে যাচ্ছে, রক্তাল্পতা আছে, কিন্তু সেটা কেন সেটা কিছু আইডেন্টিফাই করা পসিবল হচ্ছে না। তো সেরম সময় অনেক সময় দেখা যায় যে কোলন ক্যান্সার যদি থাকে অনেক সময় সেটা অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। বা অনেক সময় এরকম হয় যে আগে যেরকমভাবে পায়খানা হতো দিনে একবার বা দুবার, সেই প্যাটার্নটা চেঞ্জ করে যাচ্ছে, কোনো দিন বেশি হচ্ছে, কোনো দিন কম হচ্ছে, এবং স্টুলের যেরকম কনসিস্টেন্সি হয় সেটা হয়তো চেঞ্জ করছে। যখন পায়খানা করছেন তখন পুরো পায়খানা ক্লিয়ার হচ্ছে না, কিছুটা হচ্ছে, মনে হচ্ছে যে ভেতরে থেকে যাচ্ছে কিছুটা। এরম ধরনের সমস্যা রেকটাল ক্যান্সারে হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যে কোনো জিআই ক্যান্সারে লেট স্টেজে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সমস্ত ক্যান্সারে 4টে স্টেজ থাকে। সাধারণত জিআই ক্যান্সারে 4টে স্টেজ থাকে। এর মধ্যে সাধারণত স্টেজ 1 এবং স্টেজ 2 তখন এইগুলোকে আমরা আর্লি ক্যান্সারের মধ্যে ধরি, এবং এই ক্যান্সারগুলোতে আমি যেগুলো বললাম এরম ধরনের সিমটমস হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু যদি সেটা আস্তে আস্তে বেড়ে যায়, সেটা স্প্রেড করে যায় সে ক্যান্সারটা, তখন সেগুলো ধরুন স্টেজ 3 বা স্টেজ 4 ক্যান্সারে পরিণত হয়ে যায়। এরম ধরনের ক্যান্সার যখন থাকে তখন সেইখানে আরও কিছু সিমটমস আসতে পারে। এইগুলো সাধারণত সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে সিমিলার সিমটমস হয়, যেমন ধরুন পেট ফুলে যাওয়া, খিদে না পাওয়া, ওজন কমে যাওয়া। এইগুলো কোনো স্পেসিফিক ক্যান্সারের টাইপের ওপর ডিপেন্ড করে না, সাধারণত সমস্ত ক্যান্সারেই এন্ড স্টেজে এরম ধরনের সিমটমস আস্তে আস্তে গ্রো করতে আরম্ভ করে। নেক্সট আসছি যে খাদ্যনালীর ক্যান্সার কেন হয়, কারণ কি খাদ্যনালী ক্যান্সারে। সিমটমসের যেরকম বললাম সেরমভাবেই কোন জায়গা থেকে খাদ্যনালীর ক্যান্সার তৈরি হচ্ছে সেটার কারণও তার উপরেই ডিপেন্ড করে। যেমন ধরুন ইসোফেজিয়াল ক্যান্সার। এবার ইসোফেজিয়াল ক্যান্সার ইজ অফ 2 টাইপস। একটা স্কোয়ামাস সেল ক্যান্সার বলি আমরা, আরেকটাকে বলা হয় অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা সাধারণত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে অনেক দিন ধরে ধরুন স্টমাকের যেগুলো কন্টেন্ট সেগুলো যদি রিফ্লাক্স হয়, মানে অনেকের ধরুন এরকম হয় যে অনেকদিন ধরে চোঁয়া ঢেকুর উঠছে, বা মনে হচ্ছে যে খাওয়ার পর আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট একটা হচ্ছে, গলার মধ্যে আটকে আছে, এরম ধরনের সিমটমস, এইগুলোকে আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো সাধারণত দেখা যায় যে এই জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং ওজন বেড়ে যাওয়া, এই সমস্ত প্রবলেমগুলো থেকে ইসোফেজিয়াল অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। আর স্কোয়ামাস সেল ক্যান্সার সাধারণত খুব বেশি মাত্রা স্মোকিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড,
বা হেভি অ্যালকোহল ইনটেক করলেও এগুলো হওয়ার চান্স থাকে। এবং কিছু ক্রনিক ইসোফেজিয়াল ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে, যেইখানে মানে খাবার পাস করতে পারে না ইসোফেগাস দিয়ে অনেকদিন ধরে, অ্যাকালেশিয়া, কার্কার্ডিয়া বা এরম ধরনের কিছু ডিজিজ থাকে যেইগুলোতে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার পসিবিলিটিস থাকে। সেরকম স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে এই যে কারণগুলো আমি বললাম, ধরুন স্মোকিং বা এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, এইগুলো ছাড়াও কিছু কমন ফ্যাক্টরস থাকে, যেমন এইচ পাইলোরি বলে এক ধরনের ইনফেকশন হয় অনেক সময় স্টমাকে। তো ক্রনিক্যালি এইচ পাইলোরি ইনফেকশন থেকে একটা স্টমাক ক্যান্সার ডেভেলপ হওয়ার পসিবিলিটি থাকে। সেরকম কোলন বা রেকটাম ক্যান্সারে এই স্মোকিং, অ্যালকোহলিজম এইগুলো ছাড়া যদি ধরুন মানে ফুড হ্যাবিট আপনার যেরকম, তাতে যদি গ্রিন ভেজ কম থাকে এবং যদি প্রসেসড মিটের পরিমাণ বেশি হয়, তাহলে এই সমস্ত ক্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে কোনো রকমের ক্যান্সারে, সেটা হচ্ছে একটা হেরিডিটারি কম্পোনেন্ট। অনেকের যেটা থাকে দেখবেন ফ্যামিলিতে অনেক ক্যান্সারের হিস্ট্রি থাকে। এইবারে এখন যেটা সমস্যা, এখন অনেক ফ্যামিলিতেই ক্যান্সার হয় এবং আমাদের সবসময় মনে হয় যে ফ্যামিলিতে কারো যদি ক্যান্সার থাকে তাহলে ক্যান্সার রিস্ক বেড়ে যায়। সাধারণত সেটা না, কারণ মোস্ট অফ দি কেসেস যে সমস্ত ক্যান্সার আমরা পাই সেগুলোকে আমরা স্পোরাডিক ক্যান্সার বলি, যেরকম ধরনের ক্যান্সারের কোনো হেরিডিটারি কম্পোনেন্ট থাকে না, ফ্যামিলিয়াল কম্পোনেন্ট থাকে না। কিন্তু কিছু স্পেসিফিক ক্যান্সার টাইপ হয় যেই ক্যান্সারগুলোতে একটা হেরিডিটারি কম্পোনেন্ট থাকে। এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হবে। ধরুন কোলোরেক্টাল ক্যান্সারে there is something called a Lynch syndrome। তো লিঞ্চ সিনড্রোমে কি হয়, ধরুন কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, স্টমাক ক্যান্সার এইগুলোর একটা লিঙ্ক থাকে। এবারে লিঞ্চ সিনড্রোম কারোর আছে না নেই সেটা টেস্ট করার জন্য কিছু উপায় আছে যেগুলো আমরা করি এবং আমরা বুঝতে পারি যে সেরকম কিছু সিনড্রোম আছে কিনা। এই সিনড্রোমিক অ্যাসোসিয়েশন যখনই থাকে তখনই একসঙ্গে বেশ কিছু ক্যান্সার হওয়ার পসিবিলিটিস থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো খুব রেয়ার, প্রত্যেকটা সিনড্রোমই খুব রেয়ার। মোস্ট অফ দি কেসেস যখনই কোনো রোগী আমাদের কাছে ক্যান্সার নিয়ে আসে, 90% বা ইভেন মোর, সেখানে সাধারণত এই ক্যান্সারটা স্পোরাডিক ক্যান্সার এবং এগুলো হেরিডিটারি কম্পোনেন্ট কিছু থাকে না। এবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তাহলে আমাদের জিআই ক্যান্সার নিয়ে কতটা চিন্তা করা উচিত বা আপনাদের কখন এটা নিয়ে ভাবা উচিত। কারণ ধরুন আমি যেরকম কিছুক্ষণ আগে বললাম যে চোঁয়া ঢেকুর বা এই সমস্ত সমস্যাগুলো খুব কমনলি হয়, কিন্তু তাহলে কি সমস্ত লোকে তো ক্যান্সার হয় না। তো সেক্ষেত্রে ক্যান্সার কার হয়, কার হওয়ার পসিবিলিটিস বেশি। এখানে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে জিআই ক্যান্সারের যেটা সমস্যা, যে জিআই ক্যান্সার অনেক সময় ডায়াগনোসটা অনেক পরে। যখন ধরুন ক্যান্সার শুরু হয় তখন সেটা সাইনস অ্যান্ড সিমটমস এতটাই কম থাকে যে একটা আন্ডারলাইন ক্যান্সার এলিমেন্ট থাকলেও সেটা ডিটেক্টেড হয় না, এবং সেটা ডিটেক্টেড হয় বা ফ্লেয়ার আপ করে তখন যখন সেটা বেশ একটা অ্যাডভান্স স্টেজে চলে এসছে এবং যখন ট্রিটমেন্ট অপশনস কমে যাচ্ছে। তো সেই জন্য পেট রিলেটেড কোনো রকম সমস্যা যদি হয় সেইটাকে নেগলেক্ট করা একদমই উচিত নয়। বলছি না যে সেটা ক্যান্সার, বাট হতেও পারে, চান্সেস খুবই কম, ম্যাক্সিমাম কেসে এগুলো ক্যান্সার নয়। বাট স্টিল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে জিআই রিলেটেড কোনো রকম প্রবলেম, পেট রিলেটেড কোনো রকম সমস্যা যদি হয়, ধরুন আপনার খাবার হজম হচ্ছে না বা পেটে পেন হচ্ছে বা কখনো পায়খানার সাথে ব্লাড আসছে, এই সমস্ত সমস্যা যদি হয় তাহলে ইমিডিয়েটলি আপনার উচিত আপনার হেলথ কেয়ার প্রোভাইডার যে তার সাথে গিয়ে কমিউনিকেট করা, টেস্ট করানো, এবং যদি কোনো ক্যান্সারের এলিমেন্ট ডিটেক্টেড হয় উইদাউট এনি ফার্দার ডিলে অনকোলজিস্ট কারোর সাথে কমিউনিকেট করা। কারণ যে কোনো ক্যান্সার ইনক্লুডিং জিআই ক্যান্সার, এরা যদি তাড়াতাড়ি ডিটেক্টেড হয় তাহলে আমাদের হাতে অনেক রকমের ট্রিটমেন্ট অপশনস থাকে। ওয়ারাজ লেট স্টেজে যদি এরকম ধরনের ক্যান্সার ডিটেক্টেড হয় সেখানে ট্রিটমেন্ট অপশনস খুব কমে যায় এবং ট্রিটমেন্ট করার পরেও আমরা দেখি অনেক সময় সেটা সাকসেসফুল নাও হতে পারে। তাহলে এবার স্বভাবতই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে খাদ্যনালীর ক্যান্সারের জন্য চিকিৎসা কী। তো আবার একই ব্যাপার, মানে যেইখান থেকে ক্যান্সার তৈরি হচ্ছে সেইখানের ক্যান্সারের ওপরে ট্রিটমেন্ট বা পুরো ব্যাপারটা ডিপেন্ড করে। ধরুন ইসোফেজিয়াল ক্যান্সারে আমরা সাধারণত দেখি যে যখন আমাদের কাছে পেশেন্ট আসে তখন তারা স্টেজ 3 বা স্টেজ 2-তে সাধারণত থাকে, তার থেকে আগে এটা ডিটেক্টেড হয় না। সেক্ষেত্রে আমরা রোগীকে কিমো রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট শুরু করি, মানে সঙ্গে সঙ্গে কিমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি একসাথে দেওয়া হয়। কিমো রেডিয়েশন যখন শেষ হয়ে যায় তখন আমরা অপারেশন করি, করে এসোফেগাস বাদ দেওয়া হয়।
তারপরে আমরা যখন ফাইনাল হিস্টোপ্যাথোলজি আমরা বলি, মানে ফাইনাল যেটা বায়োপসি রিপোর্ট, সেই রিপোর্টটা যখন আসে তখন আমরা দেখি যে ফাইনাল স্টেজ কি আছে, সেরকমভাবে আমরা ডিসাইড করি যে এরপর আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন আছে কিনা। সেরকম স্টমাক ক্যান্সারে সাধারণত যদি আর্লি স্টেজ ডিজিজ হয় সেক্ষেত্রে ফার্স্ট অপারেশন করে দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে সাধারণত আমরা আর্লি স্টেজ ডিজিজ খুব বেশি পাই না। আমরা যখন কোনো স্টমাক ক্যান্সারের পেশেন্ট পাই তখনই দেখা যায় যে সেটা হয়তো স্টমাক থেকে স্প্রেড করে কিছু গ্ল্যান্ড থাকে চারদিকে, লিম্ফ নোড বলা হয়, সেখানে স্প্রেড করে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করি। প্রথমে আমরা কিমোথেরাপি করি, তারপর অপারেশন করি, তারপর আবার কিমোথেরাপি। সিমিলারলি রেকটাল ক্যান্সারও প্রথমে আমরা কিমো রেডিয়েশন দিয়ে তারপর অপারেশন করি। কোলন ক্যান্সার সাধারণত খুব বেশি যদি স্প্রেড না করা যায় তাহলে আমাদের হাতে অপশন থাকে যে প্রথমেই অপারেশন করে দিয়ে তারপরে কিমোথেরাপি দেওয়ার। সেরকম প্যানক্রিয়াস বা গল ব্লাডারের ক্যান্সার যদি হয় সেসব যে জায়গায় আমাদের প্রথমে দেখতে হয় যে কোন স্টেজে ক্যান্সার আছে এবং সেটাকে প্রথমেই অপারেশন করে দেওয়া সম্ভব কিনা। যদি সেটা সম্ভবপর হয় আমাদের পক্ষে তাহলে আমরা প্রথমে অপারেশন করি, তারপরে আমরা কিমোথেরাপি দিয়ে থাকি। নেক্সট টপিক, প্রগনোসিস ইন জিআই ক্যান্সার। প্রগনোসিস মানে সমস্ত ট্রিটমেন্ট যখন শেষ হয়ে গেল তখন আমি কতদিন এক্সপেক্ট করতে পারি যে আমার লাইফ একদম প্রপারলি থাকবে, কোনো রকম ফার্দার ক্যান্সার স্প্রেড করা বা রিকারেন্স হওয়া এইগুলো ছাড়া। তো প্রগনোসিস বেসিক্যালি ডিপেন্ডস অন ওয়্যার দ্য ক্যান্সার ইজ অ্যারাইজিং ফ্রম। ধরুন যদি কোলন ক্যান্সার আমি ধরি, স্পোরাডিক কোলন ক্যান্সার, সেখানে সাধারণত দেখা যায় যে আর্লি স্টেজ মানে স্টেজ 1 বা স্টেজ 2তে যদি এরকম ধরনের ক্যান্সার রিলেটেড হয় তাহলে 5 ইয়ার্স সার্ভাইভাল আমরা এটাকে বলি, মানে 5 বছর কতজন সার্ভাইভ করতে পারবেন সেটা দেখা যায় যে ইট ইজ অ্যাবাউট ইন দ্য রেঞ্জ অফ 80 to 90%। কিন্তু সেটাই যখন স্টেজ 3তে চলে আসে তখন ইট কামস ডাউন টু অ্যাবাউট 50 to 60%, আর স্টেজ 4 ইট ইজ ইভেন লেস, ধরুন অ্যাবাউট 20%। সেরকমই প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রগনোসিস এত ভালো হয় না। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আমরা যদি কিউরেটিভ ইন্টেন্টেও সমস্ত কিছু ট্রিটমেন্ট করি তাহলেও দেখা যায় যে প্রগনোসিস ততটাও ভালো না। ইন ব্রিফ, কোথা থেকে ক্যান্সার অ্যারাইজ করছে এবং সেটা কোন স্টেজে আছে এবং সেটার জন্য কীরকম ধরনের ট্রিটমেন্ট অপশনস আমরা প্রোভাইড করতে পারছি, এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে যে আপনার পোস্ট ট্রিটমেন্ট সার্ভাইভাল কীরকম হতে পারে। এইবারে যে টপিকে আসছি সেটা হচ্ছে যে খাদ্যনালীর ক্যান্সারে মিনিমালি ইনভেসিভ এবং রোবোটিক সার্জারি কী রোল। এক্ষেত্রে আমাদের যেটা প্রথমে বুঝতে হবে যে রোবোটিক সার্জারি ব্যাপারটা কি। রোবোটিক সার্জারি হচ্ছে সবথেকে আধুনিক অপারেশন করার এক ধরনের পদ্ধতি, যেইখানে আমরা কনভেনশনাল অপারেশনে যেরকম পেট কেটে অপারেশন করি, এখানে সেটা না করে আমরা পেটের মধ্যে কিছু হোলস ক্রিয়েট করি, কি হোল অপারেশন। ঠিক আছে, তো কি হোল অপারেশনের মতো করে পেটের মধ্যে কয়েকটা হোল ক্রিয়েট করা হয়। এবার যে কোনো স্ট্যান্ডার্ডাইজ রোবোটিক সিস্টেম যেগুলো হয় তাদের 3খানা পার্ট থাকে। তার মধ্যে একটা পার্টকে বলা হয় পেশেন্ট কার্ট। তো পেশেন্ট কার্টে রোবোটিক আর্মস থাকে, মানে কয়েকটা আর্মস যেগুলো পেটের মধ্যে যেগুলো হোল করা হয় তার মধ্যে দিয়ে ওই আর্মগুলোকে পেটের মধ্যে ইনসার্ট করা যায়। এইবারে সেটা করার পরে রোবোটিক সিস্টেমে একটা কনসোল থাকে, মাস্টার কনসোল। যিনি অপারেশন করছেন তিনি ওই কনসোল থেকে এই রোবোটিক আর্মসগুলোর মুভমেন্ট কন্ট্রোল করতে পারেন। যেটা সুবিধা হয় এতে, তাতে দেখা যায় যে আমরা যে ভিশনটা মাস্টার কনসোল থেকে পাই সেটা কমপ্লিটলি 3D ম্যাগনিফাইড এবং অনেক বেশি স্টেবল, যার জন্য আমরা অনেক প্রিসাইজলি অপারেশন করতে পারি। যখন এই আর্মসগুলো পেশেন্টের পেটের মধ্যে থাকে এবং আমরা যখন অপারেশন করি তখন আমরা প্রিসাইজলি বুঝতে পারি যে ক্যান্সারটা কোত্থেকে আছে, কোত্থেকে তৈরি হচ্ছে এবং ঠিক কীরকমভাবে সেটার অপারেশন করা যায়। এরম ধরনের ভিউ আমরা অন্য কোনো অপারেশন করার পদ্ধতিতে, মানে ধরুন কনভেনশনাল ওপেন সার্জারি বা ইভেন ল্যাব সার্জারিতেও পাই না, কারণ এই ভিউটা 10 টাইমস ম্যাগনিফাইডও আমাদের কাছে আসে এবং এটা কমপ্লিটলি 3D ভিশন প্লাস আরও অনেক টেকনোলজি রোবোটিকের মধ্যে ইনকর্পোরেট করা হয়, যার জন্য আমরা খুব প্রিসাইজলি অপারেশনটা করতে পারি এবং খুব প্রিসাইজলি যেই জায়গা থেকে ক্যান্সারটা তৈরি হচ্ছে সেইটাকে আমরা কেটে বাদ দিতে পারি। কিন্তু অনেক সময় যেটা হয় যে এই ক্যান্সার যেখান থেকে তৈরি হচ্ছে তার কাছ দিয়ে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে, ধরুন কোনো শিরা, কোনো ধমনী, কোনো নার্ভ, এই সমস্ত এই জায়গা দিয়ে পাস করছে। তো এই নার্ভ বা এই ধরনের জিনিসগুলোকে সেভ করা আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। যেমন ধরুন রেকটাল ক্যান্সারে
আপনারা হয়তো শুনবেন যে কোলাস্টমি বলে এক ধরনের জিনিস হয়। রেকটাল ক্যান্সার অপারেশন করার পরে অনেক সময় পেটের ওপরে আমাদের আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে একটা খাদ্য দাঁড় করে দিতে হয়, যেটাকে কোলাস্টমি বলা হয়। তো এরম ধরনের কোলাস্টমি রেট অনেক সময় দেখা যায় যে রোবোটিক্যালি অপারেশন করার পর কোলাস্টমি রেট অনেক কম হয়, কারণ আমরা টিউমারটাকে বুঝতে পারি যে লো রেকটামের টিউমার সাধারণত যেগুলো হয় সেগুলো কোথা থেকে অ্যারাইজ করছে এবং কি করে সেটাকে অপারেশন করা যায়, এবং তার ফলে অনেক প্রিসাইজলি সে অপারেশনটা আমরা করে অনেক সময় যেটা করা হয় যে আমরা কোলাস্টমি অ্যাভয়েডও করতে পারি, যেগুলো অন্যান্য টেকনোলজি দিয়ে করা সম্ভব নয়। আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট না বললেই নয়, সেটা হচ্ছে যে রোবোটিক সার্জারি করার সময় ইন্ট্রাঅপারেটিভ ব্লাড লস অনেক কম হয়, যেহেতু আমরা খুব সূক্ষ্মভাবে অপারেশন করি, যার জন্য ব্লাড লসের পরিমাণ খুবই কম, এবং পোস্ট অপারেটিভলি অপারেশনের পরে রোগীর পেন অলমোস্ট হয়ই না, এবং খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া যায়, যার জন্য পুরো ট্রিটমেন্টটা শেষ করে আপনার অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে ফেরার টাইমটা অনেক কমে যায়। যার জন্য এত বড় একটা অপারেশনের পরেও আমরা দেখি যে উইদিন আ উইক অর 10 ডেজ পেশেন্টরা সাধারণত তাদের দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারে, যেটা কিছুদিন আগে পর্যন্ত ওপেন কনভেনশনাল অপারেশনের পরে ভাবা সম্ভব ছিল না। এই জিনিসগুলো আজকাল করা যাচ্ছে কারণ আমাদের হাতে এরকম ধরনের টেকনোলজি আছে। তাই শেষে যা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্সারের অপারেশন কি রোবোটিক্যালি করা যায়? উত্তর না। সাধারণত আমরা কোন অর্গান থেকে ক্যান্সার তৈরি হচ্ছে এবং সেটা কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে যে আমরা রোবোটিক্যালি অপারেশন করে কিছু সুবিধা করতে পারবো কিনা। তো সমস্ত ব্যাপারটাকে আমি সামারাইজ করব এইটাই বলে যে আর্লি ডিটেকশন, মানে যে কোনো ক্যান্সার যদি তাড়াতাড়ি ডিটেক্টেড হয় এবং প্রপার ট্রিটমেন্ট, সেটা যদি প্রপারলি ট্রিট করা যায়, তাহলে আমরা সেটার থেকে যে সার্ভাইভাল এক্সপেক্ট করতে পারি সেটা অনেক ভালো। তো যার জন্য আপনার যদি এরম ধরনের কোনো রকম সমস্যা, পেট সংক্রান্ত কোনো সমস্যা, বা আপনি ধরুন কোনো ফিজিশিয়ানের আন্ডারে ছিলেন, তিনি আপনাকে বললেন যে এরকম কোনো সমস্যা হওয়ার পসিবিলিটিস আছে, সেক্ষেত্রে উইদাউট এনি ডিলে আপনার এক্ষুনি উচিত যে কোনো অনকোলজিস্টের কনসালটেশনে আসা। এরপর আপনাদের যদি খাদ্যনালীর ক্যান্সার সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো ডাউটস থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্ন পোস্ট করতে পারেন, বা আমার ফোন নাম্বার আছে, আমার সাথে পার্সোনালি কমিউনিকেট করতে পারেন, আমরা সেটাকে অ্যাড্রেস করব।